This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রাজ্য রাজনীতির দিকেও তো নজর রাখতে হবে এবং সেইখানে এসআইআর তো ভীষণ উপযুক্ত এই মুহূর্তে ইস্যু। একেবারে তাই আজকে আমাদের বেঙ্গল ব্রেকিং এর প্রথম খবর এই এসআইআর নিয়ে চলতি বিতর্কে, যেখানে সব থেকে বেশি দোটানায় পড়েছেন বুথ লেভেল অফিসাররা। তাদের উপর কার অধিকার? বাংলায় এসআইআর এর আগে রাজনৈতিক দলগুলোর সাঁড়াশি চাপে এখন এই বিএলওরা, নির্বাচনের কাজে যুক্ত সরকারি কর্মীরা, আতশ কাঁচের তলায় তাদের ভূমিকা। বিএলওদের কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন মুখ্যমন্ত্রী, পাল্টা তাদের চাপে রাখার কৌশল নিয়েছে বিজেপিও। ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের। আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটরিং করছি আমরা। সামনেই 26-এর নির্বাচন, তার আগে এসআইআর অর্থাৎ ভোটার লিস্টের নিবিড় সংশোধনে আতশ কাঁচের তলায় বুথ লেভেল অফিসারদের ভূমিকা। কার্যত সাঁড়াশি চাপে বিএলও এবং নির্বাচনের কাজে যুক্ত সরকারি আধিকারিকরা। একদিকে বিএলওদের হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মনে করিয়ে দিচ্ছেন যে তারা রাজ্য সরকারের কর্মী। বিরোধী দলনেতা আবার তাঁদের ওপরেই নজরদারির কথা বলে পাল্টা চাপ তৈরি করছেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে বিএলওদের তালিকাও দাবি করেছেন। ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএলওদের তালিকা অল অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে। শুধু তাই নয়, বিএলও নিয়োগে রাজ্য সরকারি আধিকারিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগসাজশেরও অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। বিডিওরা এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে, এমনকি 26,000 চাকরিচ্যুত লোকজনকেও কোথাও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে। মানে বিএলওদেরকে বলে দিল আমরা যা যা লিস্ট দেব সেটাই ভোটার লিস্ট হবে। বিজেপির হয়ে দখলদারি রাজনীতি করার চেষ্টা করছে নির্বাচন কমিশন। ভারতবর্ষে এটা আগে কখনো হয়নি। এখানেই প্রশ্ন উঠছে, অফিসারদের ওপর চাপ তৈরি করলে ভোটার তালিকার সংশোধন ও স্বচ্ছ নির্বাচন কিভাবে হবে? আগামী দিনে যে কি হবে সেটা সত্যি আমরা ভীত এবং সন্ত্রস্ত। এখন এইভাবে সন্ত্রস্ত ভয় দেখানো মুখ্যমন্ত্রীর পক্ষে এটা শোভা পায় না। এতে তো ভয় পেয়ে যাবে আমাদের কর্মচারীরা। এই ক্ষেত্রে আমাদের যেটা মনে হয় যে সরাসরি মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের সাথে কথা বলুক। এই পরিস্থিতিতে বিএলওদের উদ্দেশ্যে অভয়বাণী কমিশনের। সিইও দফতর সূত্রে খবর, কমিশন মুখ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে অবহিত। কমিশন নিশ্চয়তা দিচ্ছে বিএলও সহ অন্য কর্মীরাও স্বাধীনভাবে কাজ করতে পারবে। তাদের নিরাপত্তার দায়িত্ব কমিশনের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় প্রশ্ন যে কিভাবে ভারতীয় নাগরিক হওয়া যায়। এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন নয়, কিন্তু এটাই এখন লাখ টাকার প্রশ্ন উত্তর 24 পরগনায় কাঁটাতাল্লা বা বেশ কিছু এলাকার বাসিন্দাদের, যাদের দাবি ওপার বাংলা থেকে তারা অত্যাচারিত হয়ে এপারে এসেছেন। সিএএ নিয়ে খোঁজ খবর করতে কৌতূহলীরা বাগদায় বিজেপি ক্যাম্পে ভিড় করছেন। পদ্ম শিবিরের তৎপরতা দেখে তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার চেয়ারম্যান পরামর্শের মোড়কে কার্যত হুঁশিয়ারি দিয়ে রাখলেন। শুনুন। এটা হলো চেরা বাস, গলা ঢুকিয়ে দিয়েছে। আমি বাংলাদেশি। রাজ্য সরকারের সমস্ত প্রকল্প থেকেই তারা আস্তে আস্তে নাম বাদ চলে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না, স্বাস্থ্যসাথী থাকবে না। সিএএতে আবেদন করলে প্রমাণ হয়ে যাবে বাংলাদেশি। নাগরিকত্বের আবেদন জানালে বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী। বিধানসভা ভোটের আবহে 2 দশক পর বাংলায় শুরু হতে চলেছে এসআইআর। ভোটার তালিকায় ছাড়াই বাছাই হবে। এমন একটা পরিস্থিতিতে সিএএতে আবেদনের জন্য বাংলাদেশ লাগোয়া বাগদায় বিজেপির উদ্যোগে শুরু হয়েছে বিশেষ ক্যাম্প। সেই শিবিরে যাওয়া আটকাতে পাল্টা শিবির করছে তৃণমূলও। আর এই প্রেক্ষাপটে সিএএতে যারা আবেদন করছেন বা করতে চলেছেন, ঘুরপথে তাদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা গোপাল শেঠ। বাংলাদেশি আখ্যা দিয়ে কেন্দ্রীয় সরকারের সমস্ত সরকারি প্রকল্প
এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্প থেকেই তারা আস্তে আস্তে নাম বাদ চলে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার থাকবে না, স্বাস্থ্যসাথী থাকবে না, কন্যাশ্রী বাচ্চারা পাবে না। সিএ একটা আইন ভারত সরকারের, যারা উদ্বাস্তু মানুষ ওপার বাংলাতে এসছেন তাদেরকেও বলবো আপনারা সিএতে আবেদন করুন। লক্ষ্মীর ভাণ্ডার আটকানোর ক্ষমতা এদের নেই। তৃণমূল যাই বলুক, কেন্দ্রীয় মন্ত্রী তথা মতুয়াবাড়ি সদস্য শান্তনু ঠাকুরের উদ্যোগে জেলায় জেলায় শুরু হচ্ছে সিএএ এর জন্য ক্যাম্প। আগামী দিনে সিএ নিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন করা দরকার, কিভাবে মানুষ তাতে অ্যাপ্লাই করবে, তার জন্য জেলায় জেলায় ক্যাম্প বসবে যাতে দ্রুত থেকে এই সমস্যার সমাধান করা যায়। মানুষগুলো নিয়ে কেন খেলা করছে? উনি কি সরকারি আধিকারিক? হিন্দু সংহতির নাম করে করছে, তারা কি সরকারি লোক? তারা কেন এই মানুষকে এই জায়গাটায় বাংলাদেশি বলে তাদের দরখাস্ত লিখিয়ে নিচ্ছে? নাগরিকত্বের আবেদনের জন্য বিজেপি শিবির, তার বিরোধিতায় পাল্টা শিবির। কিন্তু এবার সিএএতে আবেদন করলে সরকারি প্রকল্প বন্ধের ভয় দেখানো। তবে কি সিএএ শিবিরে ভোট হারানোর ভয় জাঁকিয়ে বসছে মতুয়া প্রভাবিত আসনগুলিতে? তাই কি এবার পাল্টা ভয় দেখানো শুরু করলো তৃণমূল? উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। এসআইআর শুরুর আগেই করা কমিশন, ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুরের অভিযোগে ভুল আবেদন গ্রহণ করে কমিশনের নজরে 2 ইয়ারও। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানতে চাইবো। শ্রাবন্তী শুনে যাচ্ছে? হ্যাঁ শ্রাবন্তী, তোমাকে আমরা স্পষ্ট পাচ্ছি। দেখো, 2002 সালের নির্বাচনের যে তালিকা, ভোটার লিস্টের তালিকা ইতিমধ্যেই বিভিন্ন জায়গার ভোটার সেটা প্রকাশ হওয়ার কাজ শুরু হয়েছে। সেখানে দেখা যাচ্ছেন যে ইতিমধ্যেই যে বহু নতুন ভোটার অথবা অ্যাড্রেস চেঞ্জের ক্ষেত্রে বহুজন আবেদন করছেন, তার মধ্যে ময়না এবং বারুইপুর এই দুজন ইয়ারওর কাজে গাফিলতি পেয়েছে কমিশন, এবং তারা নির্দিষ্টভাবে কাজ করার পরে দেখা গেছে যে ভুয়ো ভোটারদের আবেদন গ্রহণ করেছেন এবং সেটা মঞ্জুর করেছেন। এক্ষেত্রেই কমিশন যাবতীয় তথ্য সংগ্রহ করে দিল্লির যে সিইও সেই দপ্তরে পাঠানো হয়েছে, এবং যদি সেটা প্রমাণিত হয় সেক্ষেত্রে এই দুজন ইয়ারও অফিসারের বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নেবে কমিশন। ধন্যবাদ শ্রাবন্তী। বীরভূমের রাজনীতিতে অনুব্রত নতুন অধ্যায়, দলে পদোন্নতি নাকি ভোট রাজনীতির ভারসাম্যের খেলা? কেষ্টমণ্ডলের সঙ্গে ওখানে কালকে পদোন্নতি ঘটিয়ে বীরভূম জেলা ছিন্নমূলের কনভেনার পোস্টে দিয়েছেন। 21শে জুলাইয়ের মঞ্চে ঠাঁই হয়নি, শুরু হয়েছিল জল্পনা। তবে কি তৃণমূলে কেষ্ট শুধুই অতীত? পাশা পাল্টে গেল সপ্তাহেই। 21-এর পরের সোমবারই মমতার মঞ্চে ফের অনুব্রত। কেষ্টর উপস্থিতি বাংলার রাজনৈতিক মহলের নজর কেড়েছে। শুধু উপস্থিতি নয়, 2026-এর বিধানসভা ভোটের আগে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়কের দায়িত্ব তাকে দিয়েছেন দিদি। খালি চোখে একে বলি অনুব্রতর পদোন্নতি, নাকি এর নেপথ্যে তৃণমূলের ভারসাম্য বজায় রাখার রাজনীতি? সূত্রের খবর, রবিবার জেলা সফরের প্রথম দিনে তৃণমূল নেত্রীর সঙ্গে একান্তে 10 মিনিট বৈঠক করেন অনুব্রত মণ্ডল। এরপর সোমবার মুখ্যমন্ত্রীর সভার পরে কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন কেষ্ট। সেখানে তাকে কোর কমিটির আহ্বায়ক ঘোষণা করা হয়। মঙ্গলবার ইলামবাজারের সরকারি মঞ্চেও দেখা গেল অনুব্রতকে। বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের পরিষেবা বন্টনের সময় তাকেই সবার আগে ডাকেন মমতা। মুখ্যমন্ত্রী মঞ্চ ছাড়ার পরে প্রায় 15 মিনিট শতাব্দী রায়ের সঙ্গে কথা বলতে দেখা গেল অনুব্রতকে। কোর কমিটি সবাই নিয়ে চলবে, সবাইকে নিয়ে একই সঙ্গে একই মতামত দেওয়া হবে এবং সবাই এগ্রি করলে সে কাজটাই করা হবে। কেষ্টরও প্রয়োজন মমতাকে, মমতারও প্রয়োজন কেষ্টকে। এখন কেষ্ট মুখ খোলেনি, বা যারা এখনো জেলে টেলে রয়েছে তারা যদি সত্যি মুখ খোলে তো বিপদ তো সরকারের। 1.5 বছর তিহারে কাটিয়ে ফিরে আসার পর অনুব্রতকে পুরোপুরি ছেটেও ফেলেননি দল। এতদিন কোর কমিটির সদস্য ছিলেন, এবার কনভেনারের দায়িত্ব দিলেন তৃণমূল নেত্রী। পর্যবেক্ষক মহলের মতে দক্ষ সংগঠক অনুব্রতকে কোর কমিটির আহ্বায়ক পদে বসিয়ে রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টা করল তৃণমূল। গোটা বীরভূমের সংগঠন অনুব্রতর হাতে তালুর মতো চেনা।
সমস্ত ব্লকে তার অনুগামীরা আছেন। আবার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের সঙ্গে কেষ্টর আকচাকচি কারোর অজানা নয়। আগামীতে এইভাবেই বিভিন্ন জায়গায় যুযুধান গোষ্ঠীর মধ্যে একটা ব্যালেন্সের জায়গা তৈরি করে যে 26-এর একটা প্রেক্ষাপট তিনি তৈরি করতে চাইছেন, তারই কিন্তু একটা ড্রেস রিহার্সাল হলো বীরভূমে। কাজল শেখ এবং অনুব্রতকে পাশাপাশি রেখে অন্তত একটা সমঝোতা। সূত্রের খবর, কোর কমিটির অন্য সদস্যরা যেমন 2টি করে বিধানসভা এলাকা দায়িত্ব পেয়েছেন, তেমনি কোনো দায়িত্বে রাখা হয়নি অনুব্রতকে। পুলিশ মন্ত্রী আসলে পুলিশের মন্ত্রী নন, উনি আসলে দুর্নীতিগ্রস্ত যত লোক আছে, সমাজবিরোধী যারা আছে তাদের মন্ত্রী, কারণ উনি তাদেরকেই প্রায়োরিটি দিচ্ছেন পুলিশের বদলে। দূরত্ব তৈরি বা ভারসাম্য ফিরে আসা, এই শব্দাবলীগুলো অপ্রয়োজনীয়। বীরভূমে এইটুকুনি আমি বলতে পারি যে 2026-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপুল সাফল্য আসবে। আইসির মা বউকে তুলে অকথ্য হুমকি দেওয়ার ঘটনার পরে চাপে পড়েন অনুব্রত। দলের নির্দেশে তাকে ক্ষমাও চাইতে হয়। এরপর নিজেকে কিছুটা গুটিয়ে নেন কেষ্ট। মুছে যেতে যেতেই মমতার উপস্থিতিতে বীরভূমের জেলা তৃণমূলের ক্ষমতার হাল খাতায় ফের লেখা হলো অনুব্রতর নাম। এই পরিস্থিতিতে কি হবে কাজলের অবস্থান? আগামী নির্বাচনে তার শাসক শিবিরকে বীরভূমে কতটা অ্যাডভান্টেজ দেবে, সে উত্তর অবশ্য দেবে সময়। বীরভূম থেকে সৌরভ গুহ এবং হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। কয়েকদিন আগে পর্যন্ত আপনাদের দেখিয়েছি দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা কতটা বিপর্যস্ত এই ভরা বর্ষায়, কারণ বিভিন্ন জায়গায় জল জমিয়েছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত সেই জল রয়ে গেছিল। আজ একটু উত্তরবঙ্গের ছবিটা আপনাদের সামনে তুলে ধরি। তিস্তায় ফের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে, কারণ রাস্তার উপর দিয়ে বইছে তিস্তা। NH10 ইতিমধ্যে বন্ধ রয়েছে। শিলিগুড়ি গ্যাংটক যোগাযোগ বন্ধ। তিস্তা বাজার ধরে দার্জিলিং এবং কালিম্পং যাতায়াতের যে রাস্তা, সেই রাস্তাও বন্ধ। 2023-এর লেক ফাটা বিপর্যয়ের রেশ এখনো পর্যন্ত কাটেনি। পলি জমে তিস্তার জল ধারণ ক্ষমতা অনেকটা কমে গিয়েছে, যে কারণে গত বছরও আমরা দেখেছি, এই বছরও কোথাও সেরকমই দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে। বুধবার থেকে সিকিম, উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। অগাস্টের প্রথম সপ্তাহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আমরা দেখাচ্ছি যে NH10 এর উপর দিয়ে তিস্তা বইছে এবং সেখানেও ঢেউ। আর অন্য জায়গায় যেহেতু উত্তরবঙ্গে পাহাড় রয়েছে, সেখানে বেশ কিছু জায়গায় ধসের আশঙ্কা সবসময় থাকে, সেরকমই ধসও দেখা যাচ্ছে। কাল রাতের ছবি দেখছেন, আজ সকালের ছবি দেখছেন, একেবারে রাস্তা ঘেঁষে তিস্তা বইছে। কিছু কিছু জায়গায় রাস্তার উপর দিয়েও তিস্তা বইছে। যদি আরো বৃষ্টি হয় তাহলে তো পরিস্থিতি আরো খারাপ হবে বলে আশঙ্কাই করা হচ্ছে। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH